যেমনটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে করেছিলাম, ডব্লিউবিএসএসসি ক্লার্কের গত ক্লাসে আমরা টেন্স রিলেটেড এরর নিয়ে আলোচনা করেছিলাম। এবং অনেকের কাছে একটা প্রশ্ন আসছে, অনেকেই প্রশ্নটা করছে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা কিরকম হবে, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। তো আজকে চিন্তা করলাম একটা ওভারঅল একটা 40 নম্বরতে ইংলিশ থাকবে, 40 নম্বর ইংলিশ থাকবে 40। তো আমি চিন্তা করলাম যে আজকে একটা ওভারঅল একটা মানে যেরকম থাকবে মিলিমিশে একটা কোশ্চেন তৈরি হবে প্র্যাকটিস সেট মতো, সেটা একটু আমরা সলভ করি। ইজি লেভেলেরই করেছি, ঠিক এইরকম মানেরই প্রশ্নগুলো আসবে। এটা সলভ করার মধ্যে দিয়ে আমরা আমাদের যত রকম গ্রামার টপিকস আছে সেগুলো নিয়ে আমাদের চর্চাও হয়ে যাবে। ঠিক আছে, শুরু করি। স্পেশালি ফর ডব্লিউবিএসএসসি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের যে ক্লার্কের এক্সাম, তার যে ইংলিশ যে সেগমেন্টটা রয়েছে তার উপর নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে আমাদের। আমি এখানে অপশন রাখিনি, খুব সম্ভবত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নেই, ঠিক তো নাকি রাজীব? নেগেটিভ মার্কিং নেই, তো সেই জন্য আমি অপশন রাখিনি, তোমরা নিজেরাই করতে পারবে। মোটামুটি আজকে আলোচনা করি কিরকম কোশ্চেন আসে। হ্যাঁ, সেরকম ভাবে সব মিলানো আছে এদের মধ্যে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যদি দেখি, শি ড্যাশ ভেরি ওয়েল ইন ইংলিশ। তারপরে এখানে একটা ভার্ব দিয়ে পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতেই পারে। তো এরকম টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, আমরা একটা আলোচনা এর মধ্যে একটা সেরকম একটা ঢুকিয়ে দিয়েছি। তো শি ড্যাশ ভেরি ওয়েল ইন ইংলিশ, তার মানে সে ইংলিশে খুব ভালো। তার মানে আমি কি বসাবো এখানে? সে হয় কি লিখবো? আর নিশ্চয়ই লিখবো না, কারণ আর ওয়্যার এগুলো সব প্লুরাল, আর সি যেহেতু সিঙ্গুলার সেজন্য ইজ থাকবে এখানে। এই বেসিক, এরকম বেসিক জিনিসই হয়তো আসবে, কিন্তু এটা একটু মডারেট লেভেলে আসবে। নেক্সট কোশ্চেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2020। 2020 সাল থেকে এখানে সে, সিন্স মানেই হচ্ছে অনেক 2020 সাল থেকে কাজ করছে, এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো একটা পার্টিকুলার সময় থেকে যখন কোনো কিছু মানুষ করতে থাকে, মানে কোনো পার্টিকুলার সময় থেকে যখন কোনো কাজ চলতে থাকে বা ঘটতে থাকে, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, হ্যাজ বিন এবং তার সাথে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি। দেখো আইএনজি এখানে যুক্ত করা হয়েছে, কারণ কাজটা আজও চলছে, এখনো চলছে, কন্টিনিউ মোডে রয়েছে, এই জন্য আইএনজি। কিন্তু চলছে কবে থেকে? 2020 থেকে। তো ওই যে থেকে কথাটা আসছে, থেকে কথা আসলে নাই ফ্রম হয় নাই সিন্স। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেখো এখানে পার্টিকুলার টাইম নেই, কি 2020 কবে? 2020 তো এন্টায়ার সালটা 2020, 2020 কবে সেটা তো বলা নেই নির্দিষ্ট করে, এই জন্য এগুলো সিন্স হয়। আর যদি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম দেওয়া থাকতো, যেমন যদি বলা হতো যে 2020 সালের জুন মাস থেকে বা জুনের 15 তারিখ থেকে, এরকম পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থাকলে সেক্ষেত্রে আমরা ফ্রম করতাম। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখো, সেন্টেন্সের মধ্যে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ধরনের জিনিস থাকে, মানে পারফেক্ট সেন্সে কিছু থাকে, এটা যেমন পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তো সেগুলো সেন্স দিয়েই হয়। তো আমরা কি ইউজ করবো এখানে? সিন্স ইউজ করব। কেন করলাম? কারণ এখানটাতে 2020 সালের থেকে করছে, কিন্তু কোনো পয়েন্ট অফ টাইম কিন্তু আমাদের উল্লেখ করা নেই, মানে 2020 কবে, এই জন্য সিন্স। যদি উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ফ্রম ইউজ করতাম। পার্টিকুলার টাইম, সেটা হচ্ছে কি কোনো পার্টিকুলার টাইম। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডে যাই, ড্যাশ সানরাইজ ইন দ্য ইস্ট, এরকম দিতেই পারে। একটা সেন্টেন্স দিলে তার আগে একটা ড্যাশ দিয়ে দিল, দিয়ে পুরো আর্টিকেল দিন। তো সূর্য ওঠে পূর্ব দিকে, সূর্য কটা আছে ইউনিভার্সে? মানে আমাদের ইউনিভার্স, মানে আমাদের গ্যালাক্সিতে, গ্যালাক্সি বলে আমাদের যে সৌরমণ্ডল, সেখানে কটা সূর্য আছে? যে কোনো জিনিস একটা থাকলে কি হয়, তার আর্টিকেল, তাকে ডেফিনেট করে বোঝানোর জন্য ডেফিনেট আর্টিকেল ব্যবহৃত হয়। আর্টিকেল দু রকম হয়, একটা ডেফিনেট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট কোনগুলো, যেগুলো নির্দিষ্ট করে বোঝানো যায় না, একটা, সেগুলো একটা একটা করে বোঝায়, এ এন, এগুলো ইনডিফিনিট। আর দা হচ্ছে ডেফিনেট, কারণ দা লাগানো মানে কোনো কিছু দা বসানো মানে সেটা ডেফিনেট করে সেটাকেই বোঝানো হচ্ছে। দা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। পরীক্ষার দিয়ে দিতে পারে ডেফিনেট আর্টিকেল দিয়ে ফিল আপ করুন। ডেফিনেট আর্টিকেল কাকে বলে সেই তোমরা ভুলে গিয়ে থাকো, তাতে করতে পারবে না। ডেফিনেট আর্টিকেল মানেই দা, ইনডিফিনিট আর্টিকেল মানেই এ অথবা এন। ট্রিক্স ওরা খাটাতেই পারে, একটা বুদ্ধি করে বললো। ওকে, তো কি বললাম, এটা যেহেতু সূর্য ইউনিভার্সে একটাই আছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেন দা আর্টিকেল আমরা ইউজ করবো। ঠিক আছে, ওকে। নাম্বার 4, দ্য পিওন ওপেন্স দ্য গেট, এটাকে কি বলেছে? আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো জায়গাটা এখানে অল্প আছে। দ্য পিওন ওপেন্স দ্য গেট, ভয়েস চেঞ্জ করছে, আমি ভয়েসটা এখানে মুছে দিচ্ছি, দিয়ে এখানটায় ভয়েস চেঞ্জটা করছি। সিম্পল ভয়েস চেঞ্জ, একেবারে 7-8 লেভেলের ভয়েস চেঞ্জ।
ইনিশিয়াল পয়েন্টে একটা স্টুডেন্ট যে ভয়েস চেঞ্জ সেরকম একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, এরকমই দেবে। দ্য পিয়ন ওপেন্স দ্য গেট। যদি ভয়েস চেঞ্জ আমাদের করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, ওটাকে সাবজেক্টকে চুজ করতে হয়, তারপরে ভাব অবজেক্টকে সেটা দেখতে হয়, এবং ভার্বটা কি আছে সেটা দেখতে হয়। সাবজেক্ট আছে দ্য পিয়ন, ভয়েস চেঞ্জ হলে কি হয়, সাবজেক্ট চলে যায় শেষে, অবজেক্ট যে থাকে সে চলে আসে সামনে, আর যে ভার্ব থাকে মাঝখানে সে থার্ড ফর্ম নিয়ে বসে। তাহলে দ্য গেট এটা অবজেক্ট, এটাকে আমি সামনে বসাবো। এখন এই সেন্টেন্সে এটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য গেট। ওকে, এই যে ভার্বটা যেটা আছে ওপেন্স, ওপেনটা তো ভার্ব, তো এই ওপেন ভার্বের মধ্যে থার্ড ফর্মটা বসবে। ওপেন ভার্বের থার্ড ফর্ম কি, আমি আগের দিনে বলেছিলাম যে ওয়ার্ডের শেষে যেগুলো বসানো হয়, কোনো ওয়ার্ডের শেষে, যেমন ইডি, ডি, এস, ইএস, এগুলোকে কি বলা হয়, সাফিক্স। আগের ক্লাসে আলোচনা করেছিলাম, মাথায় রাখবে কিন্তু, পরীক্ষার সময় চালাকি করে বলতে পারে একটা সাফিক্স বসন্ত ওপেনকে পাস করার জন্য। সবাই যেন ওপেনকে পাস করার জন্য ওপেন করতে ইডি যুক্ত করতে হবে, সাফিক্স বলে তো ঘাবড়ে গেল কি জিনিস। তো এইগুলো যাতে পরীক্ষার হলে না ঘাবড়ে যায়, ব্যাপারটা সম্পর্কে তোমরা অবগত থাকো, তার জন্য কিন্তু বারংবার প্রত্যেক ক্লাসে বলছি। একটা জিনিস নিয়ে আমি ক্লাস করাতে গিয়ে আরো বিভিন্ন প্রসঙ্গ তুলে আনছি, যাতে একটার সাথে সাথে আরো ইন্টারকানেক্টেড অন্য জিনিসগুলো হয়ে যায়। তো ওপেন ভার্বের পাস্ট ফর্ম মানে থার্ড ফর্ম বানাতে গেলে ওপেন করতে হবে। তো ওপেনের এসটা উঠে যাবে, সেখানে আমাদের ইডি যুক্ত হবে, তাই তো? আচ্ছা, সেটা হবে। এবং তার আগে একটা, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, এস আছে মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, কোনো ভার্বের সাথে এস যুক্ত থাকা মানে ভাববে সেটা প্রেজেন্টে আছে। পাস্টে থাকলে ডি বাই ডি হয়, এস থাকে না কোনোদিনও। এস বাই এস মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে যখন আছে একটা আমরা অক্সিলারি ভার্ব দিতে হবে, ইজ। বিস্তারিত আমরা ভয়েস চেঞ্জের একটা ক্লাস করব, তার মধ্যে এরর নিয়ে আলোচনা করব, সেদিন আমরা বিস্তারিত আলোচনা করব ভয়েস চেঞ্জের উপরে। আচ্ছা, একটা উপরে একটা মোটামুটি একটা আলোচনা, যে এটা এস আছে মানে প্রেজেন্ট আছে, যেন আমরা ইজ বসাবো। আচ্ছা, ওপেন ভার্বের থার্ড ফর্মটা কি, ও পি ই এন, এর সাথে এই যে ইডি নামক যে আমি সাফিক্সটা যুক্ত করলাম, হয়ে গেল ওপেন। এটাই থার্ড ফর্ম, এটাই সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম। আচ্ছা, এবার কি করবো, বাইটা কমন, ভয়েস চেঞ্জে বাই জিনিসটা কমন আসে, মানে ওটা থাকবেই, ওটাকে দিয়ে তারপরে সাবজেক্টটাকে ট্রান্সফার করতে হয়। তারপর বাই দিয়ে দাও, পিওন এখানে সাবজেক্ট ছিল, এই বাক্যে সে এখানে কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, পি ই ও এন। ওকে ওকে, নাম্বার 5 এ আমরা যাই। হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, সে কুকুরকে ভয় পায় বা কুকুরের প্রতি তার ভীতি আছে। যখন কোথাও র বিভক্তি বা এর বিভক্তি আসে, বাংলায় যেটাকে বলে র, বয়সর বা এর, এই ধরনের বিভক্তি যখন কোথাও হয়, তখন তার আগে অফ হয়, অ্যাফ্রেড অফ। এটাকে অ্যাপ্রোপ্রিয়েশনও বলতে পারো। ঠিক যেরকম বর্ন ইন, অ্যাফ্রেড অফ, জুনিয়র টু, সিনিয়র টু, অ্যাবাইড বাই। কিছু কিছু ভার্ব আছে পার্টিকুলার ওই প্রিপোজিশনটাকেই সাথে নেয়, সেটাকেই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন। যেমন সিনিয়রের সাথে অলওয়েজ টু, জুনিয়রের সাথে অলওয়েজ টু, বর্ন ইন, আর কোন স্থান হলে অ্যাড। তারপরে এরকম আর কিছু একটু আমি বললাম, বলো আর কি, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েশন বলো। ওইটার সাথে ওটার সাথে অন্য কিছু বসে না, অন্য কিছু হবে। যেমন অ্যাবাইড বাই, মেনে চলা, অ্যাবাইড বাই দ্য রুলস। ফরবিডেন টু, বাই দ্য টাইম। এই ধরনের জিনিসগুলোকে অ্যাপ্রোপ্রিয়েশন বলে, মানে অ্যাফ্রেডের সাথে অন্য কিছু বসবে না, টুই এই অফই বসবে। ওকে, নেক্সট যাই আমরা নাম্বার 6। নাম্বার 6 দেখো, সেন্টেন্সটা যেটা আছে এটা একটা টেন্স রিলেটেড আছে কিন্তু। ওরা অর্ধেক দিয়েছে, মানে বাকি অংশের ওখানে একটা ভার্ব হবে, সেটা ওরা দেয়নি। দেখো কি আছে, হোয়েন আই রিচ দ্য স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছালাম, যখন আমি স্টেশনে পৌঁছালাম, দ্য ট্রেন, ট্রেনটি নিশ্চয়ই চলে গেছেই বলেছে। তো চলে যাওয়া ভার্বের কোন ফর্মটা হবে, দেখো এখানটাতে দেখো, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে, দুটো অংশ আছে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা পাস্ট টেন্স আছে, মানে আমি একটা মোটামুটি একটা আলোচনা দিচ্ছি আর কি। এগুলো টেন্সের ক্লাসে ভালো করে হবে আলোচনা, মোটামুটি একটা আলোচনা দিচ্ছি। রিচটা কোন টেন্সে আছে, ইডি দেখে আমরা বুঝতে যে পাস্ট টেন্সে আছে। এটা যখন পাস্টে আছে নিশ্চয়ই এখানে প্রেজেন্ট হবে না। আবার এটা যেমন সিম্পল পাস্ট আছে, ওটাও সিম্পল পাস্টই হবে না, কারণ একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একসাথে বসে না, যেকোনো একরকম টেন্সই বসবে। আবার সেই একরকম টেন্সের মধ্যে তো আবার ভাগ থাকে, সেই ভাগের জিনিসগুলো বসতে পারে। এটা পাস্ট ইনডিফিনিট থেকে আছে, ওটা পাস্ট পারফেক্ট থেকে বসতে পারে। এটা পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস থেকে বসতে পারে, তাই বলে প্রেজেন্ট হবে না।
বা ফিউচারও হবে না। তাহলে আমি যদি এটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট করে দেবো। পারফেক্টে কিছুই না, পারফেক্টে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো হবে। হ্যাজ হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, হ্যাডটা পাস্ট টেন্স হয়। যেহেতু এটা পাস্ট টেন্স আছে অতএব আমি এখানে হ্যাড করব প্রথমে, তারপরে কি করব, ছেড়ে যাওয়া ইংরেজি আমরা জানি লিভ, লিভ মানে ছেড়ে যাওয়া, কিন্তু লিভের যখন থার্ড ফর্ম করতে হয় তখন সেটা হয়ে যায় লেফট, এল ই এফ টি। এটুকু মোটামুটি সবাই জানে, এল ই এফ টি। তো কি বললাম আবার বলি, একদিকে যখন সিম্পল পাস্ট আছে মানে পাস্ট ইনডিফিনিট বলে, সিম্পল পাস্টটাই ইনডিফিনিট বলা হয়। একদিকে যখন সিম্পল পাস্ট আছে আমি এখানে প্রেজেন্ট করতে পারবো না, আবার এখানে ফিউচারও করতে পারবো না। ওই পাস্টের যে অন্য জিনিসগুলো আছে, সূক্ষ্ম যে বিভাগগুলো আছে সেইখান থেকে একটা নিলাম। পাস্টের এর একটা বিভাগ হচ্ছে পাস্ট পারফেক্ট। সেই পাস্ট পারফেক্ট বসাতে গেলে ওই বললাম পারফেক্ট, কোনো কিছুতে পারফেক্ট হওয়া মানেই সেখানে একটা হ্যাজ, হ্যাভ, হ্যাড এসব থাকে। এই জন্য হ্যাড বসালাম। আর ত্যাগ করা, স্থান ত্যাগ করে ইংরেজিতে লিভ, লিভের থার্ড ফর্ম লিভ, কারণ হ্যাজ হ্যাভের সাথে সবসময় ভালো থার্ড ফর্মই বসে। ওকে, নাম্বার 7 দেখো, স্পেলিং দেবে কিন্তু স্পেলিং দিতে পারে, স্পেলিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, হ্যাঁ এগুলো ভোকাবুলারির মধ্যেই কিন্তু পড়ে। আমি একসাথে আলোচনা করেছি। স্পেলিং টেস্ট দিতেই পারে ভোকাবুলারি, কারণ দেখতে চাই তোমার স্টক অফ ওয়ার্ড আছে কিনা, তুমি ওয়ার্ড সম্পর্কে জানো কিনা, ওয়ার্ডের ফরমেশন জানো কিনা, বাক্যের ওয়ার্ডটা গঠিত হয়েছে কিভাবে, সেন্সটা আছে কিনা, যে ফোনেটিক অনুসারে তোমার বানান করার ক্ষমতা আছে কিনা। তো নেসেসারি, দেখো নেসেসারি যখন নেসে বলছি, নেসে সা যখন বলছি ওই সায়ের উপর দেখো জোর দিচ্ছি আমরা। নেসের সময় এই যে প্রথম সেটা বলছি এখানে কিন্তু জোর নেই, কিন্তু যখন সে সেতে কিন্তু শয়ের উপর জোর কম পড়ছে, কিন্তু যখন সা বলছি সা তখন শয়ের উপর জোর পড়ছে। নে সে সারি সা, শয়ের উপর জোর, স মানে এস, এস এর উপর জোর পড়ছে, এই জন্য ডবল এস, মানে ডবল এস মানেই এস এর উপরে জোর পড়লো। নে সে সারি, নেসেসারি, শয়ের উপর জোর পড়ছে, এই জন্য ডবল এস দেবো। সঠিক স্পেলিংটা হবে এন ই সি ই ডবল এস, বোঝা যাচ্ছে না, এন ই সি ই নেসে ডবল এস এ আর ওয়াই নেসেসারি। ঠিক আছে, আচ্ছা অ্যাসোসিয়েটটা তাহলে কি হয়? অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট স্পেলিংটা কি হবে বলো? এ ডবল এস, এ ডবল এস ও সি আই এ টি ই, এরকমই তো হওয়া উচিত নাকি? ঠিক আছে তো, পরে দেখছি। আচ্ছা অ্যাসো, দেখো আমরা শয়ের উপর জোর দিচ্ছি কিন্তু সি এর উপর দিচ্ছি তো না, অ্যাসো ভালো করে ভেবে দেখো, অ্যাসো সি এর উপর জোরটা কতক্ষণ দিচ্ছি, খুব অল্প সময় দিচ্ছি, কিন্তু অ্যাসো বলতে গেলে এমফেসিস করছি কিন্তু শয়ের উপরে, অ্যাসো, অ্যাসো সি সি এট, ওটা অল্পতেই হচ্ছে অ্যাসোসিয়েট, অ্যাসো, অ্যাসোর উপর কিন্তু জোর পড়ছে, একটা দন্তস্বরের মতো উচ্চারণ আসছে, আর ওটা সি এট, তাই না? তো আর এটা তো এমনি সি দিয়ে হচ্ছে, আর এস এর উপর জোর পড়ার জন্য ডবল এস দিচ্ছি আমরা। এটা একটা মোটামুটি একটা নিয়ম, এভাবে মাথায় রাখতে হয়। নম্বর 8, নম্বর 8-এ দেখো, যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি যেটা প্র্যাকটিস সেট করাচ্ছি তার পিডিএফ ভার্সনটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। আচ্ছা নম্বর 8 কি আছে, শি ইজ ড্যাশ দেন হার সিস্টার। দেন যখন আছে, দেন মানে থেকে, আমরা কম্পেয়ার প্রশ্ন আসছে তাই না, এখানে আমি যেটাই দেবো সেটা কম্পারেটিভ হবে। কম্পারেটিভ মানে ডিগ্রি, ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ। কম্পারিজন কার করা যায়, ও ওর থেকে সুন্দর, সুন্দরের উপর কম্পারিজন হচ্ছে। সুন্দরটা কি, একটা মানুষের কোয়ালিটি বা অ্যাপিয়ারেন্স বা তার কন্ডিশনকে বোঝায়। ও বললাম ও ওর থেকে মেধাবী, কি কোয়ালিটিকে বোঝায়। যখন তুলনা হয় মানুষের গুণের উপরে তুলনা হয়, তুমি যখন কারোর সাথে কারো তুলনা করবে কিসের উপরে করবে, তার গুণের উপরেই করবে, রূপের উপরে করবে, শিক্ষা দীক্ষার উপরে করবে। এই যে কোয়ালিটি, এগুলো তো সব অ্যাডজেক্টিভ। তাহলে দেনের আগে যেটা হবে সেটা অ্যাডজেক্টিভ হবে এবং সেটা কম্পারেটিভ ফর্ম হবে। তাহলে শি ইজ, আমি করতেই পারি সে তার বোনের থেকে, হার সিস্টার বলেছে তো, শি ইজ, তাহলে একটা কিছু বলো, শি ইজ বেটার দেন, বেটার। ওকে, সে ভালো, ভালোটা কি, ভালো ইংরেজি হচ্ছে গুড, অ্যাডজেক্টিভ, কিন্তু গুডের কোন ফর্ম দেবো, কম্পারেটিভ ফর্ম দেবো। কেন দেবো, কারণ দেন আছে, দেন আগে কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ অবশ্যই সেটাও হতে পারে,
যেটাই করবে তা কম্পারেটিভ ফর্ম দিতে হবে। টলটাও একটা অ্যাডজেক্টিভ, টল যদি এখানে করতে টলার, ও যেটা বললো বেটার, কেন বললো? কারণ গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, তবে কম্পারেটিভ ফর্ম দেবো দেন থাকা, আবার বলছি দেন থাকলে কম্পারেটিভ ফর্ম দিতে হয়, আর কম্পারেটিভ ফর্মে ইআর যুক্ত হয়, তাহলে বি ই ডবল টি ইআর, বেটার, তাই তো নাকি? ওকে। নাম্বার 9, হি ডিড নট কাম ড্যাশ হি ওয়াজ ইল, সে আসতে পারেনি ড্যাশ, সে অসুস্থ ছিল, তাহলে সে আসতে পারেনি। দেখো একটা কথা বলি, এটা লোকে তোমরা ভাবতে পারো যে বিকজ হতে পারে, হ্যাঁ, কিন্তু বিকজ দিলে না একটা বিকজ দেওয়ার পর একটা বড় স্টেটমেন্ট দিতে হয়। দেখো এখানেও সে, এখানেও সে, এই জিনিসগুলো খুব সূক্ষ্ম তফাৎ আছে, বিকজ, অ্যাজ, ঠিক আছে, সো এই জিনিসগুলো একটা সূক্ষ্ম তফাৎ হয়। বিকজ দিতেই পারো, কিন্তু যদি ওরা গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা যদি খোঁজে সূক্ষ্মভাবে, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ আমরা চলতি ইংলিশে বিকজ খাটে, কারণ সে আসতে পারেনি কারণ সে ছিল অসুস্থ। এবার বিকজ দেওয়ার পরে যে স্টেটমেন্ট দিতে হয়, বিকজের পরে বেসিক্যালি সেই স্টেটমেন্টগুলো হয় যেগুলো বড়, অনেক কিছু কারণকে বোঝায়। নমিনাল ক্লজ হয়, একটা সিম্পল, এখানেও হি আছে এখানেও হি আছে, তো এটা আমরা অ্যাড করে দেবো যেহেতু। ভাবো এটা কিন্তু একটা ক্লজ হলো, কিন্তু অ্যাজ দিয়ে কি ক্লজ হলো? এটা রিলেটিভ ক্লজ হলো। আর বিকজ দিয়ে সাধারণত তার পরে যে ক্লজটা দেবে সেটা সবসময় নমিনাল ক্লজ হয়, নাউন ক্লজ হয়, মানে ওখানে একটা ঘটনা দিতে হয়। অসুস্থ সেটা কোনো ঘটনা না। কিরকম আমি বলি, সে পড়তে আসতে পারেনি কারণ গত রাত্রে তার বাড়িতে একটা ঝামেলা ঘটে গেছে। ভেবে দেখো, এই যে কারণ বললাম এরপরে যেটা বসাচ্ছে সেটা কিন্তু একটা স্টেটমেন্ট, একটা ঘটনা, তার পুরো ব্যাগটা একটা নমিনাল ক্লজ, নাউন ক্লজ, ওখানে বিকজ খাটে। কিন্তু এখানটাতে আমি জাস্ট সে অসুস্থ, এটা একটা রিলেটিভ ক্লজের মধ্যে হলো। কেন? কারণ তার কন্ডিশন বললো, সে কি, সে অসুস্থ, তার অবস্থা সম্পর্কে বোঝাচ্ছে, এটা রিলেটিভ ক্লজ, আরসি, সো দ্যাট অ্যাজ। ওকে, এইভাবে ভাববে। আচ্ছা, নাম্বার 10, নাইদার রাম নর শ্যাম ড্যাশ প্রেজেন্ট টুডে। দেখো দেখাচ্ছে হয়তো দুজন ব্যক্তি, মানে হবেটা কি, না রাম না শ্যাম আজ হয় উপস্থিত, হয় ইজ, নাই আমি এম, নাই ইজ, নাই আর, এগুলো ভাববো। তো এম তো হবে না, কারণ এম হচ্ছে আয়ের সাথে সবসময় হয়, তাই তো? এম সবসময় কার সাথে হয়? এম সর্বদা আয়ের সাথে হয়, তাই না? তো এম তো ওখানে আমার হবে না, হ্যাঁ, তো তাহলে থাকলো কি, ইজ আর আর। তো এই ডেফিনেটলি ভাবতে পারি যে রামও আছে শ্যামও আছে, প্লুরাল পারসন, সাবজেক্ট প্লুরাল, কিন্তু না, তার আগে কি আছে, নাইদার আছে, দুটোর আগে নাই রাম নাই শ্যাম, দুজন একসাথে না কিন্তু। অর্থাৎ দুজন ব্যক্তির নাম থাকলেও আসলে কিন্তু এখানে সাবজেক্ট সিঙ্গুলার, দুজনে একসাথে না কিন্তু, নাই এ নাই ও। তো সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য ভার্বটা আমরা সিঙ্গুলার নেবো, ওই জন্য ইজ দেবো। প্রেজেন্ট টুডে আছে, আজকে, বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স, সো দ্যাট ইজ পাস্ট। ইয়েস্টারডে থাকলে এখানে যদি গতকাল হতো তাহলে পাস্ট টেন্স হয়ে যেত, সেক্ষেত্রে ওয়াজ দিতাম। ইজ ক্লিয়ার? নেক্সট, নাম্বার 11, হি রানস ফাস্ট, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। কোনটা পার্টস অফ স্পিচ? ফার্স্ট, ফার্স্ট পেজে আন্ডারলাইন করা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ এর পড়ছে রাজীব? সে দৌড়ায় দ্রুত, সে দৌড়ায় দ্রুত, কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? ইয়েস, তার দৌড়ানোটা কি রকম, কে জাস্টিফাই করছে? ফার্স্ট, সে স্লো হতে পারত, মোস্ট প্রবাবলি অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত হয়, কিন্তু এখানে সেটা হয়নি, তাহলেও কিন্তু সে দৌড়ানোটাকে মডিফাই করছে, দৌড়ানোটাকে জাস্টিফাই করছে। দৌড়ানোটা কেমন, দ্রুত না ধীরে? তো সেই জন্য ফার্স্ট হচ্ছে এখানে পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু ভার্বের ঠিক পরে বসেছে, এডিভি, কোনটা অপশনে থাকবে, দেখো এডিসি, এডিভি, ভি এন। ইজের পর নট হবে না? কোথায়? এটাই? হ্যাঁ, তাহলে এখানে নাইদার আর নটটা কি কাজ করছে? মানে না শ্যাম না, হ্যাঁ, তো ওটাই তো নেগেটিভ হয়ে গেল। যে প্রেজেন্ট ছিল না কথাটার জন্য নট হবে না? হ্যাঁ, তো ইজ প্রেজেন্ট, নট প্রেজেন্ট। হ্যাঁ, তার জন্য তো নাইদার হলো, নাইদার রাম নর শ্যাম ইজ প্রেজেন্ট টুডে। না রাম না শ্যাম প্রেজেন্ট ছিল আজকে। এই নেগেটিভ দিয়েই কাজ হয়ে যাচ্ছে, এখানে নট দেওয়ার দরকার নেই, তার দুটো নেগেটিভ দিলে সেটা পজিটিভ হয়ে যাবে। ভেবে দেখো, না কথাটা একবারই আসে। আমি আজ উপস্থিত ছিলাম না,
তার মানে তো আমি অনুপস্থিত ছিলাম। আচ্ছা, ইউ ড্যাশ দ্য রুলস, ইউ ড্যাশ ওবে দ্য রুল, ইউ শুড, ইয়েস, এটা মোরালস দিয়ে হবে। কি মোরালস? শুড। শুড কখন হয় জানো তো? শুড যেমন শ্যাল ভার্বের পাস্ট ফর্ম, সেরকম শুড কখন হয়? উচিত অর্থে। আমরা যখন কাউকে বলি, কাউকে যখন কোনো কিছু স্মরণ করিয়ে দিই, আমরা রিমাইন্ড করে দিই, সেটাকে তাকে আমরা ইউ আর টেলিং দেম, টেলিং হিম অর হার, কি তাকে আমরা সতর্ক করছি, তোমার এটা মানা উচিত, তোমার এটা মেনে চলা উচিত। তো সেগুলো সবসময় যেখানে বাংলায় উচিত আসবে ইন দ্যাট সেন্স, সেখানে ইন ইংলিশ মাস্ট ইউজ শুড, অট টু, এই ধরনের জিনিসগুলো ইউজ করবে। তাহলে যেহেতু রুলস এর প্রশ্ন আসছে, তোমার উচিত তোমার রুলসটাকে মেনে চলা, যেন শুড। আচ্ছা, এবার কি আছে নাম্বার 13? দেখো কমা আছে, ইনভার্ট কমা আছে, ব্র্যাকেটে লিখে দিয়েছি ন্যারেশন, বুঝতে পারছো? ন্যারেশনটা আমরা করি। ন্যারেশনটা বেসিক্যালি কি জিনিস? ন্যারেশনটা হচ্ছে একজনের বক্তব্য আর একজন বলছে। আমি এখানে একটা কথা বলছি ক্লাসে, সে আমার কথাটা শুনে কি তোমরা অন্য কারোর সাথে কোনো বন্ধুদের সাথে বলছো, এবং একটা স্যার ক্লাস নিচ্ছিল, এরকম এরকম বলছিল। এই যে আমার বক্তব্যগুলো তুমি ট্রান্সফার করছো আরেকজনকে তোমার তোমার ভাষায়, দ্যাটস এ ন্যারেশন। আমি এখানে ডাইরেক্ট বলছি, তুমি সেখানে কথাগুলো তুমি ইনডাইরেক্ট হয়ে তাকে বলছো। আমার বক্তব্য ডাইরেক্ট, তোমার বক্তব্য ইনডাইরেক্ট। তো এখানে ডাইরেক্ট আছে আমার বক্তব্য, তুমি তোমার ভাষায় বক্তব্য ট্রান্সফার করছো, সেটা কি হয়ে যাচ্ছে? ইনডাইরেক্ট। ওকে, তোমরা করি। সে বলেছিল, ঠিক আছে, দেখো সে বলেছিল, যা আছে আমরা তাই রাখবো। হি সেইড, সেইড রাখবো। যদি সেইডের পর টু থাকতো না, তাহলে সেটা টোল্ড হয়ে যেত। এগুলো ন্যারেশনের ক্লাসে আমরা আলোচনা করব। এখন একটা এসছের মধ্যে তাই আমরা আলোচনা করছি, মানে এই অল্পের মধ্যে যাচ্ছি। হি সেইড, সে বলেছিল আমি হই অসুস্থ। সে বলেছিল, নিজের মুখ দিয়ে বলেছিল আমি, তার মানে আমিটা তো সে। তুমি যখন কাউকে বলে, তুমি কি বলবে? সে বলেছিল সে হয় অসুস্থ। তাহলে হি সেইড একটা দ্যাট দিতে হবে। কেন দিতে হবে? কারণ দেখো এখানে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা লাইনটাকে কি করছি? যুক্ত করছি। যুক্ত করতে গেলে তো মাঝখানে কোনো ব্রেকডাউন, কোনো কিছু রাখা যাবে না, সব তো ভেঙে দিয়ে একত্রিত করতে হবে সবাইকে, তবে তো সবাই যুক্ত হবে। কমার পর তুলে দিয়ে কি বসলাম? দ্যাট বসলাম। হি সেইড দ্যাট, কে? সে। আচ্ছা, সে। দেখো এখানে এম ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, তাই না? কিন্তু এখানে সেইডটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। এই জন্য এমটাও মানে এমটাও পাস্ট টেন্স, মানে আই মিন হি এর সাথে তো ইজ খাটে, ইজটা পাস্ট টেন্সে গেলে কি হয়ে গেল? ওয়াজ। হি ওয়াজ টায়ার্ড। ঠিক আছে? হয়তো অনেকে বলতে পারছে এখানেই তো ভুল ছিল প্রশ্ন, এখানে সেইড রয়েছে, এখানে এম কেন? দেখো এই যে বক্তব্যটা না, এটা কোন একজন মানুষের কথার বক্তব্য, মানে তার কথার বক্তব্য। সে বলেছিল, ঠিক আছে, তার বক্তব্যটা তুলে ধরা হচ্ছে, সে যেভাবে বলেছিল সেটা। মানুষ যেভাবে কথা বলে সেটা প্রেজেন্টেই থাকে, তার কথাটা অন্য একজন যখন বলছে সেটা পাস্টে যাচ্ছে। এই জন্য এখানটা এরকম দেখাচ্ছে, কিন্তু যখন আমরা করছি তখন টোটালটাই পাস্টে চলে যাচ্ছে। ওকে, নাম্বার 14, শি ইজ গুড ড্যাশ ড্রয়িং। কাউর কোনো কিছু স্কিলের প্রতি দক্ষতা, সেটা সবসময় অ্যাড হয়। কেউ আঁকাতে ভালো, কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, এগুলো তো কি? দক্ষতা, স্কিল। স্কিল অলওয়েজ টেক অ্যাড, এটা অ্যাপ্রোপ্রিয়েশন। গুড অ্যাড। আগে আমরা এটা আগের ক্লাসে আমরা একটা আলোচনা করলাম, মানে আগের সেগমেন্টে কি করেছিলাম? অ্যাপ্রোপ্রিয়েশনটা কি ছিল বললাম না, যেটা ওর সাথে ইন্টারকানেক্টেড ছিল। আগের আগেরটা যেটা করেছি, অ্যাফ্রেড। অ্যাফ্রেডের সাথে কি হয়েছিল? অফ। আমি বলেছি অ্যাফ্রেডের সর্বদা অফই বসে, সেখানে এখানেও সেরকম গুডের সাথে সর্বদা কি? অ্যাড বসে। এটাকে অ্যাপ্রোপ্রিয়েশন বলা হচ্ছে। ওকে, হি ওয়ার্কড হার্ড ফেল। সে কঠোর পরিশ্রম করছে, দেখো কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সে কঠোর পরিশ্রম করছে, তাও সে ফেল করলো, কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কন্ট্রাডিক্টরি জিনিসগুলো কনজাংশন দিয়ে যখন যুক্ত করতে হয়, বাট কনজাংশন ইউজ করতে হয়। সে কঠোর পরিশ্রম করলো কিন্তু ব্যর্থ হলো। ওকে, পরেরগুলোতে যাই।